ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন তোমাদের মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন এর সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করা হবে। আসলে এই ভিডিওটা করা হচ্ছে এসএসসি যারা স্টুডেন্টস আসো তাদের এই এসএসসি লেভেল থেকেই, অর্থাৎ ক্লাস 9-10-এ তোমরা যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়াশোনাটা করো, কোন ধরনের টপিকস পড়াশোনা করলে পরে ইন ফিউচারে তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল অ্যাডমিশন তোমাদের জন্য তুলনামূলক অনেকটা সহজ হয়ে যায়, সেই লক্ষ্যেই আসলে এই পরিশ্রমটা করা। তো তোমরা যদি এইগুলো একটু ভালো মতো দেখো, বারবার এই টপিকসগুলো একটু ভালো মতো প্রিপারেশন করো, আশা করি 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করেও কাউকে প্রতারিত হতে হবে না। ধন্যবাদ। এই প্রশ্নে দেওয়া আছে নিম্নের কোন শক্তি স্তরে অরবিটালের সংখ্যাটি ভুল? কোন শক্তি স্তরে অরবিটালের সংখ্যাটি ভুল? এই ভুল সংখ্যাটি হচ্ছে এ নম্বর অপশনটা, অর্থাৎ এফ উপশক্তি স্তরে 6টি অরবিটাল। এই তথ্যটা ভুল। আমরা কি জানি? যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, এটার কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা কত? 2l+1। এই সূত্র বলে কিন্তু আমরা অরবিটাল সংখ্যাটা নির্ণয় করতে পারি। যেমন আমরা জানি যখন s অরবিটাল হয় তখন l এর মান হয় 0, এবং সূত্র ওয়াইজ 2 × 0 + 1 তখন অরবিটাল হয় কিন্তু একটি। যখন p অরবিটাল হয় তখন l এর মান কত হয়ে যায়? l এর মান হয়ে যায় 1, তাহলে 2 × 1 + 1 তাহলে 3টি। যখন d অরবিটাল হয় l এর মান হয় 2, 2 × 2 + 1 তার মানে 5টি। এবং যখন f অরবিটাল হয় তখন l এর মান কত হয়? 3, তার মানে 7টি। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কাউন্ট করতে পারি। অনেকের কিন্তু শক্তি স্তর আর উপশক্তি স্তরে সমস্যা আছে, আমি একটু বলে দেই। আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই যে এক একটা কক্ষপথ, এই কক্ষপথগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে শক্তি স্তর। এবং আমাদের জানা আছে শক্তি স্তর কিন্তু টোটালি 7টা হয়, অর্থাৎ এদের মান হয় 7 পর্যন্ত। আর এই শক্তি স্তরের মাঝামাঝি এই ফাঁকা স্থানগুলোকে কিন্তু বলে উপশক্তি স্তর। এবং উপশক্তি স্তর কিন্তু কয়টা হয়? 7টি। ওই যে আমরা জানি এস, পি, ডি, এফ। এখন এর ভিতরে আবার ভাগ সংখ্যা আছে। আমরা কিন্তু আসলে সেই ভাগ সংখ্যাটাই নির্ণয় করলাম, অর্থাৎ এস এর ভাগ সংখ্যা 1টা, পি এর 3টা। কেমন করে পি এর 3টা? ওই যে পি এর আমরা ভাগ সংখ্যা জানি পি এক্স, পি ওয়াই, পি জেড। আবার ডি এর ভাগ সংখ্যা 5টা জানি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। একইভাবে এফ এরও কিন্তু 7টা ভাগ থাকে এবং এস এর থাকে মাত্র 1টা ভাগ। নিউক্লিয়াসের বাইরে একটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা সর্বাপেক্ষা নিম্নের কয়টি? তো আমরা কিন্তু এটা জানি যে কোনো অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 2n²। যেরকম প্রথম শক্তি স্তরে n এর মান 1 হলে 2 × 1² 2টি ইলেকট্রন থাকে। দ্বিতীয় শক্তি স্তরে 2 হলে 2 × 2² 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে আমরা জানি 2 × 3² 18টি ইলেকট্রন। এবং চতুর্থ শক্তি স্তরে জানি 2 × 4² 32টি ইলেকট্রন। এখন 1, 2, 3, 4 এরা কারা? আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তর। যার প্রথম শক্তি স্তরে বলা হয় n এর মান 1, দ্বিতীয়টায় 2, তৃতীয়টায় 3, চতুর্থটায় কত? 4। আমরা কিন্তু এটাও জানি যখন n = 1 হয় তখন হয় k শেল, পরেরটায় m শেল, পরেরটায় n শেল, লাস্টেরটায় কত? o শেল। আমাদের একটা প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন টেস্টে দিছে কোন নীতির ভিত্তিতে পরমাণু ইলেকট্রন বিন্যাস হয় না। আমরা এখানে কিন্তু এটার অপশনটাই আমরা বি নাম্বার যে অপশন পাচ্ছি সেটা হচ্ছে ভেসপার তত্ত্ব। এই তত্ত্বের মাধ্যমে আসলে কোনো ইলেকট্রন বিন্যাস হয় না।
তাহলে এই অপশনে আসছে হচ্ছে আফবাউ নীতি। কি নীতি? আফবাউ নীতি। এই আফবাউ নীতি কিন্তু আমরা জানি যে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেরকম আমরা যদি এখন হিসাব করি যে ফসফরাসের 1s2 2s2 2p6 3s2 3p3। তো এখন যদি আমাদের বলা হতো যে আফবাউ নীতিটা আমাদের কিভাবে ইলেকট্রন বিন্যাসে হেল্প করেছিল, আমরা এখানে জানতাম n এর মান 3 এবং l এর মান কত? 0। তার মানে n প্লাস l এর মান এখানে আমাদের ছিল 3 প্লাস 0 3। আর যখন এখানে দেখতেছিলাম n এর মান 3 এবং l এর মান কত? sp 1, তখন n প্লাস l এর মান আমাদের হতো কিন্তু কত? 4। তো আমরা দেখতাম নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে, সেজন্য ইলেকট্রন এখানে দুইটা আগে ফিল আপ। ইলেকট্রন কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী? তো আমাদের কিন্তু এখানে অনেকটা গুলায় তাই আমি একটু বলে দেই। ইলেকট্রনের আবিষ্কারক একজন, ইলেকট্রনের আবিষ্কারক এর নাম হচ্ছে থমসন। কিন্তু আমরা যদি বলি যে ইলেকট্রনের নামকরণ করেন কে, ইলেকট্রনের নামকরণ কিন্তু আবার করেন হচ্ছে স্টোনি। তো আমাদের এখানে প্রশ্ন আছে যে ইলেকট্রন কণার নামকরণ করেন কে, তখন আমাদের অ্যান্সারটা হবে ডি অপশন, জর্জ জনস্টন স্টোনি। এইবার আমাদের একটা প্রশ্ন আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2008-9, নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়? তো এটার ভিতরে সি নাম্বার অপশনটা হবে কোয়ান্টাম সংখ্যা নয়, যেটাকে আমরা বলতেছি বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা। বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা এটা কিন্তু কোনো কোয়ান্টাম সংখ্যা নয়। তাহলে কোয়ান্টাম সংখ্যা আসলে কোনগুলা? কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের 4টা থাকে: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে কিন্তু তার সংজ্ঞাগুলো মোটামুটি আমাদের দেওয়া আছে। যদি আমরা একটু সংজ্ঞাগুলো দেখতে থাকি তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনগুলা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনগুলা, এগুলা মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে। তারপরে আমাদের একটা প্রশ্ন আছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2020-21 সালের কোশ্চেন,
যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের নাম কি? আমরা কিন্তু এটা মোটামুটি জানি, এটা হবে আমাদের আইসোবার। এটা আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখে আইছি। তো এখন একটা প্রশ্ন দেখা যাচ্ছে, নিম্নের কোন সংমিশ্রণটি স্থায়ী মূল কণিকা? তো আমরা কিন্তু জানি যে স্থায়ী মূল কণিকা, তো তার ভিতরে কিন্তু এই মূল কণিকার সাথে 9, 10 ছেলেপেলে পরিচিত। এই মূল কণিকা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো যেটা স্থায়ী মূল কণিকা সেগুলো কিন্তু আমরা সবাই জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর যেটা অস্থায়ী মূল কণিকা সেটা কিন্তু বেশ কয়েকটা নাম মুখস্থ রাখতে হবে, যেরকম নিউট্রিনো, এটা একটা অস্থায়ী মূল কণিকা। তারপরে আছে অ্যান্টি নিউট্রিনো, তারপরে আছে গ্যাভিট্রন, পজিট্রন, গ্যাভিট্রন, তারপর পজিট্রন, বোসন, মেসন, মিউন। এই কয়টা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর একটা আছে সেটা হচ্ছে পাইওন। তাহলে মূল কণিকা হচ্ছে স্থায়ী তিনটে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর অস্থায়ী হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্যাভিট্রন, পজিট্রন, বোসন, মেসন, মিউন এবং পাইওন। তো এখন আমরা উপরে কোশ্চেনটা দেখতেছি, যেটা আইসে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019-20 সালে। এখানে বলা হয়েছে সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে। তো আমরা আসলে কি জানি, সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6 এবং 3s1। তো যেহেতু সোডিয়াম আয়ন বলিছে এবং সোডিয়াম আয়ন বলতে কিন্তু আমরা Na+ বুঝি, তো এখানে তাহলে আমাদের ইলেকট্রন কয়টা হবে? আমরা প্লাস মানে কি জানি, একটা করে ইলেকট্রন কমে দেওয়া। তাহলে যদি এখন খেয়াল করি 1s2, 2s2, 2p6, তাহলে সোডিয়াম আয়নে টোটালি আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? 2, 2, 4, 6, 4, 10টি। তো আমরা এখানে দেখতেছি 2018-19 সালে একটা প্রশ্ন আইছে যে কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে। তো স্থায়ী আইসোটোপের আগে আমাদের জানতে হবে যে প্রকৃতিতে আসলে মোট আইসোটোপ কতগুলা। আইসোটোপ, প্রকৃতিতে মোট আইসোটোপ কিন্তু 1300টা। এর ভিতরে একমাত্র সোডিয়াম এবং গোল্ড, এই দুইটা মৌলেরই স্থায়ী আইসোটোপ থাকে একটা করে। আমরা জানি পর্যায় সারণীতে টোটাল মৌল কয়টি? 118টি। এই 118টির মধ্যে শুধুমাত্র সোডিয়াম এবং গোল্ডের স্থায়ী আইসোটোপ আছে। এখন প্রশ্ন হচ্ছে আইসোটোপ জিনিসটা কি? আমরা জানি যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের কিন্তু আইসোটোপ বলা হয়। যেমন আমরা দেখতেছি এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রত্যেকটারই প্রোটন সংখ্যা ওরফে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন একটা প্রশ্ন আমাদের মেডিকেলের 2017-18 সালে আইছে, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? তাদেরকে এখন বলা হয় হচ্ছে আইসোবার। তো আমরা এখানে একটা লিস্ট দেখতেছি, এই লিস্টে কি বলা আছে? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন, আইসোবার যাদের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন, আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এবং আইসোমার যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা। তো এইভাবে যদি এই চারটা আমরা মুখস্থ রাখতে পারি, আশা করি আইসোটোন নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। এখন
মেডিকেল অ্যাডমিশনের 2015-16 সালে যে কোশ্চেনটা আছে, নিচের কোন আইসোটোপ একটি, তার মানে কোনটির একটা মাত্র আইসোটোপ আছে। তো আমরা তো কিছুক্ষণ আগে দেখে আসছি যে একমাত্র সোডিয়াম এবং গোল্ড, এই দুইজনের একটি মাত্র আইসোটোপ থাকে।